আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের আজকে আলোচনা করব ইউনিট 2 লেসন 3 থেকে এস এম সুলতান। প্যাসেজটা বেশ গুরুত্বপূর্ণ, তোমরা অনেকে হয়তো পড়েছো। তো দেখো, আজকে এই প্যাসেজের বিস্তারিত আলোচনা করব এবং দেখো এই প্যাসেজের বিভিন্ন সিনোনিম এবং কোন লাইন থেকে কোন কোন কোশ্চেনের অ্যান্সার আছে সেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। পড়ানোর সময় এগুলো ব্যাখ্যা দিয়ে দেবো। এটা সামারি এখানে দিয়েছি, দুটো গুরুত্বপূর্ণ ফ্লো চার্টের অ্যান্সার সহ দিয়েছি, যেটা ভিডিও শেষে ব্যাখ্যা দিয়ে দেবো। এবং দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার, এগুলো আমি ব্যাখ্যা দেবো এবং এমসিকিউর অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। এক কথাই হলো, এই প্যাসেজের টোটাল 35 মার্কের আলোচনা আজকের এই ভিডিওতে থাকবে। তো চলো আমরা শুরু করি। এস এম সুলতান এর পুরা নাম ছিল শেখ মোহাম্মদ সুলতান, ওয়াইডলি নোন অ্যাজ এস এম সুলতান। মানে শেখ মোহাম্মদ সুলতান ব্যাপকভাবে পরিচিত ছিলেন এস এম সুলতান নামে। আর উনি ছিলেন ওয়াজ আ ডিস্টিংগুইশড, বিখ্যাত বাংলাদেশি পেইন্টার। উনি ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী, রিনাউন্ড ফর হিজ ডিস্টিংটিভ পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক স্টাইল। আর রিনাউন্ড মানে তার সুখ্যাতি ছিল, সুপরিচিত ছিল কিসের জন্য? ফর হিজ ডিস্টিংটিভ মানে অনন্য অনন্য ব্যক্তিগত এবং শৈল্পিক স্টাইলের জন্য, ধরনের জন্য। তার মানে কি হলো, এস এম সুলতান যিনি ব্যাপক মানে শেখ মোহাম্মদ সুলতান যিনি ব্যাপকভাবে এস এম সুলতান নামে পরিচিত, একজন বাংলাদেশি চিত্রশিল্পী। তার অনন্য ব্যক্তিগত এবং শৈল্পিক কাজের ধরনের জন্য, স্টাইলের জন্য, শৈলীর জন্য তিনি অনেক সুপরিচিত ছিলেন। বর্ন অন অগাস্ট 1923 ইন যশোর, বাংলাদেশের যশোর জেলায় 1923 সালের আগস্টে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড অ্যাজ আ বোহেমিয়ান আর্টিস্ট। আর এই সুলতানকে প্রায়ই ভবঘুরে শিল্পী হিসেবে স্মরণ করা হয়। বোহেমিয়ান মানে ভবঘুরে। দেখো এখানে আমি বোহেমিয়ানের সিনোনিম দিয়ে দিয়েছি, ম্যাভেরিক মানে হলো ভবঘুরে, বাউন্ডেলে। হু ট্রাভেলড এক্সটেন্সিভলি, যিনি ব্যাপকভাবে ভ্রমণ করতেন মানে ঘুরে বেড়াইতেন। ডেসপাইট হিজ ইউনিক ভিশন, তার অনন্য দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, হি অনলি অ্যাচিভড, তিনি অর্জন করেছিলেন ওয়াইড স্প্রেড রেকগনিশন মানে স্বীকৃতি, মানে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছিলেন লেটার ইন লাইফ মানে জীবনের শেষ পর্যায়ে গিয়ে। মানে যদিও তার দর্শনটা ছিল অনন্য, অসাধারণ, কিন্তু তার এই কাজের স্বীকৃতি পেয়েছিলেন জীবনের শেষ মুহূর্তে এসে। হিজ ওয়ার্ক ওয়াজ ফার্স্ট শোকেসড। শোকেস মানে হলো প্রদর্শন করা, এখান থেকেও দিয়েছে শোকেসের সিনোনিম এক্সিবিট, ডিসপ্লে। ইন ঢাকা ইন 1976, 1976 সালে ঢাকাতে সর্বপ্রথম তার কর্মগুলো শিল্প প্রদর্শন করা হয়। অ্যান্ড আ সিগনিফিক্যান্ট রেট্রোস্পেকটিভ, এটা মানে কি? রেট্রোস্পেকটিভ মানে হলো কোনো শিল্পীর সমস্ত জীবনের মানে পুরাতন যে কাজগুলো সবগুলো যখন একসাথে প্রদর্শন করা হয়, মানে পুরাতন কর্মগুলো একসাথে প্রদর্শন করা হয়, এটাকে বলা হয় রেট্রোস্পেকটিভ। তো 76 সালে তো ঢাকায় একবার প্রদর্শন হলো এবং একটা গুরুত্বপূর্ণ এই রেট্রোস্পেকটিভ আয়োজন করা হয় বাই দ্য গোথে ইনস্টিটিউট ঢাকা। ঢাকার গোথে ইনস্টিটিউট দ্বারা একটা রেট্রোস্পেকটিভ আয়োজন করা হয় ইন 1987, 1987 সালে। মানে এই ঘটনার 11 বছর পরে গোথে ইনস্টিটিউট তার জীবনের সকল কর্মগুলো নিয়ে একটা আয়োজন করে। আর এই ঘটনাটাই সলিডিফাইড হিজ স্ট্যাটাস অ্যাজ এ মেজর আর্টিস্ট। আর এইটা তাকে বাংলাদেশের একজন মুখ্য শিল্পী হিসেবে তার মর্যাদাকে সুদৃঢ় করেছিল। মানে এরপর থেকেই তিনি একজন বাংলাদেশের মুখ্য শিল্পী হিসেবে তার ভিত্তিটা শক্ত বা মজবুত করেছিল। ডেসপাইট কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড, যদিও তিনি সুবিধা বঞ্চিত পরিবার থেকে বা পরিবেশ থেকে উঠে এসেছিলেন, এস এম সুলতান মেড হিজ মার্ক, এস এম সুলতান তার পদচিহ্ন এঁকে দিয়েছিলেন ইন দ্য আর্ট ওয়ার্ল্ড, এই চিত্রের মানে শিল্পের জগতে, হ্যাঁ চিত্রশিল্পের জগতে। থ্রু শিয়ার প্যাশন মানে প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা, অ্যান্ড হিজ অ্যাবিলিটি টু বিল্ড এন্ডিউরিং কানেকশনস মানে টেকসই সম্পর্ক স্থাপন করাই তার যে সক্ষমতা এবং তার যে প্রবল বা তীব্র ইচ্ছাশক্তি, এই দুটোর মাধ্যমেই তিনি এই মানে চিত্রশিল্পের জগতে
একটা তার নিজস্ব একটা চিহ্ন পদচিহ্ন এঁকে গিয়েছিলেন, যদিও তিনি সুবিধাবঞ্চিত গরিব পরিবার একটা গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসেছিলেন। তো দেখো এন্ডিউরিং এর আমি সিনোনিম দিয়েছি ডিউরেবল, লাস্টিং, সার্ভাইভিং, এগুলো সবই হলো এর সিনোনিম। অলদো হিজ ফ্যামিলি কুড নট অ্যাফোর্ড হিজ এডুকেশন অ্যাট দ্য ক্যালকাটা স্কুল অফ আর্টস, যদিও তার পরিবার ওই যে বললাম সুবিধাবঞ্চিত পরিবেশ থেকে আসছিল, মানে বাবা মারা খুব বেশি সচ্ছল ছিল না। তো যদিও তিনি মানে তার পরিবার তাকে কলকাতার আর্ট স্কুলে পড়াতে পারে নাই, হি রিসিভড আ স্পেশাল রিকমেন্ডেশন, তিনি একটা বিশেষ সুপারিশ পেয়েছিলেন, দ্যাট অ্যালাউড হিম টু স্টাডি দেয়ার ফর 3 ইয়ার্স। আর এই সুপারিশের কারণেই তিনি ওই কলকাতার আর্ট স্কুলে 3 বছর পড়ার সুযোগ পেয়েছিলেন। হিজ ভেরি সিম্পল বাট হাইলি ফিলোসফিক আর্ট, মানে তার শিল্পটা ছিল খুবই সহজ সরল কিন্তু উচ্চ দার্শনিক। হ্যাঁ, মানে তার আর্টটা ছিল সহজ সরল কিন্তু অতি দার্শনিক ছিল। হুইচ ফিচার্স নেচার অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, আর এই ছবির মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষ এবং প্রকৃতি এটাকেই তুলে ধরতেন। আর এই জিনিসটাই হ্যাজ বিকাম দ্য প্রাইম সোর্স অফ ইন্সপাইরেশন ফর দ্য নিউ জেনারেশন অফ পেইন্টার্স, আর এটা আধুনিক প্রজন্মের শিল্পীদের জন্য একটা অনুপ্রেরণার প্রধান উৎস, প্রাইম মানে প্রধান, প্রধান উৎসে পরিণত হয়েছে। মানে এস এম সুলতান বাংলাদেশের প্রকৃতি এবং মানুষ নিয়ে সহজ সরল কিন্তু অতি ফিলোসফিক ছবি আঁকত, আর এটাই হলো আধুনিক প্রজন্মের যারা শিল্পী তাদের অনুপ্রেরণার প্রধান উৎসে পরিণত হয়েছে। সুলতানস ক্যারেক্টার্স, মানে সুলতানের ছবি আঁকার যে বিষয়বস্তু, এই ক্যারেক্টার মানে কিন্তু মানুষের যে চারিত্রিক বিষয় ওটা না, এই চরিত্র ঠিক আছে, মানে মেইন বিষয়টা। ওয়ার ফার্মার্স, মানে তার ছবির বিষয়বস্তু ছিল হলো কৃষক, রুরাল ওয়েমেন, গ্রামীণ মহিলা, চিলড্রেন, শিশু, অ্যানিমেলস, পশু অ্যান্ড ইভেন পেটস, এবং আমাদের পোষা প্রাণী যেগুলো ছিল এইগুলো নিয়ে তিনি ছবি আঁকতেন। দ্য মেইন ফিচার অফ হিজ পেইন্টিংস, তার এই পেইন্টিংয়ের বা চিত্রাঙ্কনের প্রধান বৈশিষ্ট্য ছিল হলো ইজ দ্য মাস্কিউলার ফার্মার্স, পেশিবহুল কৃষক, উইথ এক্সটেন্সিভ মাসেলস, যাদের ছিল খুব দৃঢ় পেশি, অ্যান্ড গডলি ফিজিক্যাল স্ট্রাকচার, এবং স্বর্গীয় শারীরিক উচ্চতা। স্ট্রাকচার মানে হলো উচ্চতা হয়, আবার স্ট্রাকচার মানে মর্যাদা হয়, কিন্তু এখানে বলতে হলো যে এস এম সুলতান যে কৃষকের ছবি আঁকতেন তাদের পেশিগুলো থাকতো খুব শক্তিশালী, বড় পেশি ছিল, এবং তারা খুব স্বর্গীয় শারীরিক মানে সক্ষমতা তাদের ছিল, অনেক উচ্চলম্বা ছিল। হুইচ মেক হিজ ফার্মার্স লার্জার দ্যান লাইফ, আর যেটা তার কৃষকদেরকে জীবনের চাইতে বড় করেছিল। এখন থেকে লার্জার দ্যান লাইফ এই ফ্রেজটা মানে কি? এর মানে সহজ সরল বাংলা হলো জীবনের চাইতে বড়। আসলে জীবনের চাইতে বড় মানে কি? তার আশেপাশে পরিবেশ, অর্ডিনারি যারা মানুষ ছিল তাদের চাইতে তারা বড়, আরও বেশি গুরুত্ব বহন করে, তাদেরকে বলা হয় লার্জার দ্যান লাইফ। ওকে, সুলতান টুক লিটল কেয়ার অফ হিজ ফিনিশড ওয়ার্কস, আর এই সুলতান তার কাজের যে ফিনিশড ওয়ার্ক মানে যে কাজগুলো ছবি অঙ্কনগুলো করা হয়ে গেছে এগুলোর প্রতি খুব কমই যত্ন নিত। অ্যান্ড মেনি আর লস্ট, আর এর ফলে কী হয়েছে, অনেক অঙ্কন করা ছবি হারিয়ে গেছে। হি ওয়াজ আনকনসার্নড, তার কোনো উদ্বিগ্নই ছিল না, চিন্তাই ছিল না অ্যাবাউট ইউজিং ম্যাটেরিয়ালস দ্যাট উড প্রিজার্ভ, মানে ছবি সংরক্ষণের জন্য যে উপকরণটা ব্যবহার করতে হয় এই ব্যাপারে তিনি ছিলেন উদাসীন। সুলতানস সংস ওয়াজ নেভার অ্যাবাউট আ লেগেসি অফ আর্ট ওয়ার্ক বাট অফ আইডিয়াস। লাইনটা খেয়াল করো, এই সং মানে গান না, মানে এই সুলতানের ধারণা ছিল ওয়াজ নেভার অ্যাবাউট আ লেগেসি অফ আর্ট ওয়ার্ক, মানে আর্ট ওয়ার্কে তার পরম্পরার কোনো চিন্তা ছিল না, বরং তার ধারণা নিয়ে চিন্তা ছিল। এটার মানে কি, ওই যে একটু আগে পড়লাম না, তার আর্ট ওয়ার্ক নিয়ে সে সংরক্ষণ করার কোনো চিন্তা ছিল না, অনেকগুলো হারিয়ে গেছে। তার মানে এই তার ছবিগুলো যে মানে পরম্পরায় থাকবে, অনেকদিন টিকে থাকবে, এটি নিয়ে তার কোনো চিন্তা ছিল না। তার চিন্তা ছিল তার মাথায় যে চিন্তাটা আসতো সেইটাকে তিনি বাস্তবে রূপদান করবেন, এটাই ছিল তার আসল উদ্দেশ্য। অ্যাপার্ট ফ্রম বিং অ্যাওয়ার্ডেড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, অ্যাকোলেটস অ্যান্ড বিং ফিচার্ড ইন টপ আর্ট ইনস্টিটিউশনস, মানে বিভিন্ন সম্মানজনক পুরস্কার, প্রশংসা এবং বিভিন্ন শিল্পকলা দ্বারা
প্রশংসিত হওয়ার পাশাপাশি পাশাপাশি সুলতান রিসিভড ওয়াইড প্রেস কাভারেজ, তিনি মানে সংবাদপত্রে ব্যাপক প্রচারণা পেয়েছিলেন, অ্যান্ড লডেটরি ক্রিটিক্যাল রিভিউজ, এবং সম্মানসূচক সমালোচনামূলক মতামত পেয়েছিলেন ইন রিনাউন্ড নিউজ পেপার্স, বিভিন্ন সম্মানজনক উল্লেখযোগ্য পত্রিকায়, লাইক দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাম, দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, লেমন্ড অ্যান্ড মেনি মোর। মানে তিনি তো অনেক সম্মানজনক পুরস্কার পেয়েছিলেন, প্রশংসা পেয়েছিলেন, ঠিক আছে। এর পাশাপাশি তিনি অনেক ইন্টারন্যাশনাল পত্রিকায়ও অনেক সম্মানসূচক তার প্রচারণা পেয়েছিলেন। আর পত্রিকার নামগুলো এই যেখানে দেওয়া আছে, ইন্টারন্যাশনাল পত্রিকা কিন্তু এইগুলো, হ্যাঁ। হি বিকেম ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড, তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিলেন অ্যাজ আ গ্রেট পেইন্টার অফ ক্লাসিক্যাল ডাইমেনশন, মানে তিনি ক্লাসিক মাত্রার একজন বড় মাপের শিল্পী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অনেক প্রশংসা বা সুখ্যাতি পেয়েছিলেন। সুলতান রিসিভড দ্য 21 পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশের চারুশিল্পী সংসদ পদক অ্যান্ড আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, মানে সেই 21 পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক এবং আরও সম্মানজনক অনেকগুলো পুরস্কার তিনি পেয়েছিলেন। তো এইখানে দেখো আমি এই যে সিনোনিমগুলো দিয়ে দিয়েছি। তো এই ছিল কিন্তু আমাদের আলোচনা। এবার দেখো আমি যে দাগগুলো দিয়েছি এইগুলো দ্বারা কী বুঝাইছে, আমরা একটু দেখি। এই যে ফ্লো চার্ট দেখো, তো আমরা এখন ফ্লো চার্টটা পড়বো এবং ফ্লো চার্ট পড়ানোর সময় প্যাসেজ থেকে অ্যান্সারগুলো দেখে আসবো। ফ্লো চার্ট যারা লিখতে জানো না, এইখানে দেওয়া লিঙ্ক দেখে তোমরা ভিডিওটা দেখে ফ্লো চার্ট লেখার নিয়মটা দেখে আসতে পারো। এখানে বলেছে দেখো, শোয়িং দ্য ইনফরমেশন অ্যাবাউট এস এম সুলতান অ্যাজ অ্যান আর্টিস্ট, মানে এস এম সুলতান যে একজন শিল্পী এই হিসেবে তুমি তার সম্পর্কে কী কী তথ্য জানো সেটা তুমি নিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করো। তো একটা আমাদের দেওয়া ছিল ডিস্টিংগুইশড বাংলাদেশি পেইন্টার, একজন বিখ্যাত বাংলাদেশি পেইন্টার। তো আমরা সবগুলো এই ফরম্যাটে লিখবো, হ্যাঁ, কোনো ভার্ব বাদেই নাউন ফ্রেজ আকারে লিখবো। তো দেখো এর পরিচয়গুলো আমি দাগ দিয়ে রেখেছি, তার বাকি পরিচয়গুলো এই যে আমাদের এটা দেওয়া ছিল, এ ডিস্টিংগুইশড বাংলাদেশি পেইন্টার দেওয়া ছিল। তারপরে দেখো আমি এই যে এখানে দাগ দিয়েছে, ডিস্টিংটিভ পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক স্টাইল, এ বহিমিয়ান আর্টিস্ট, তারপর তার ইউনিক ভিশন ছিল, তারপর তিনি এই যে আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তার শিয়ার প্যাশন ছিল। এইগুলো নিয়েই কিন্তু আমরা এখানে ফ্লোচার্টটা তৈরি করব। দেখো এই যে অ্যান আর্টিস্ট অফ ডিস্টিংটিভ আর্টিস্টিক স্টাইল, এ বহিমিয়ান আর্টিস্ট ওখানে দেওয়া ছিল, অ্যান আর্টিস্ট উইথ আ ইউনিক ভিশন ওইখানে দেওয়া ছিল, অ্যান আর্টিস্ট ফ্রম আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড দাগ দেওয়া ছিল, অ্যান আর্টিস্ট হ্যাভিং শেয়ার প্যাশন ইন দ্য আর্টিস্ট, মানে আমরা শুধু এর আগে অ্যান আর্টিস্টটা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এইভাবে আমরা এই ফ্লো চার্টটা সলভ করলাম। আরেকটা ফ্লো চার্ট আমরা দেখব, মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ফিচার্স অ্যান্ড রিকগনিশন অফ এস এম সুলতানস পেইন্টিংস, এস এম সুলতানের যে অঙ্কন ছিল এর বৈশিষ্ট্য কী কী এবং রিকগনিশন মানে স্বীকৃতি কী কী। তো একটা দেওয়া আছে কি বৈশিষ্ট্য, দেখো দেওয়া আছে ডেপিকশন অফ মাস্কিউলার ফার্মার্স, আমরা কিন্তু পড়েছিলাম তার ছবির বৈশিষ্ট্যের ভিতরে কী ছিল, পেশিবহুল কৃষকরা ছিল। ওর পরে কিন্তু আমাদের দেওয়া ছিল এই যে গডলি ফিজিক্যাল স্ট্রাকচার ছিল, এর লেগেসি অফ আর্ট ওয়ার্ক ছিল, তারপরে অ্যাওয়ার্ডেড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, রিসিভড ওয়াইড প্রেস কাভারেজ, ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড, এইগুলো নিয়েই কিন্তু আমরা এখন ফ্লোচার্টটা লিখছি। আমাদের এখানে কিন্তু দুইটা জিনিস লাগবে, একটা হলো তার চিত্রাঙ্কনের বৈশিষ্ট্য কী, তো আমরা মনে করো বৈশিষ্ট্য এখানে তিনটে দিলাম, আর হলো রিকগনিশন স্বীকৃতি আর তিনটে দিলাম, ঠিক আছে। তো দেখো পোর্ট্রেয়াল উইথ গডলি ফিজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ফার্মার্স এটা দেওয়া ছিল, তারপরে ফোকাস অন এক্সপ্রেসিং আইডিয়াস রেদার দ্যান লেগেসি, এটা একটু আগে কিন্তু বোঝাইছিলাম। তো এই তিনটা দিলাম আমরা হলো তার পেইন্টিংসের বৈশিষ্ট্য। এবার কিছু রেকগনিশন দেবো, তুমি কম বেশি দিতে পারো, আমরা সমান সমান তিনটে করে দিচ্ছি। তো স্বীকৃতিকে রিসেপশন অফ ওয়াইড প্রেস কাভারেজ, তিনি যে প্রেস কাভারেজ পেয়েছিলেন সেইটা, রিসেপশন অফ সেভারাল প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, অনেক সম্মানজনক পুরস্কার পেয়েছিলেন, আর লাস্টে কি অ্যাকুইজিশন অফ ইন্টারন্যাশনাল রেকগনিশন অ্যাজ এ গ্রেট পেইন্টার, আন্তর্জাতিকভাবে তিনি মহান শিল্পীর খেতাব পেয়েছিলেন। এই তিনটে তার হলো অর্জন। তো এইভাবে আমরা ফ্লোচার্টটা সলভ করলাম। কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাকে বলবে। এরপরে দেখো কিছু আমরা কোশ্চেন আলোচনা করব। আরেকটা কথা, এখানে আমরা সামারি ছিল, সামারিটা নিয়ে একটু বলে আসি। সামারিটা দেখো এস এম সুলতানের সম্পর্কে এখানে যে সামারিটা দিয়েছি বেশ ভালোই লেখা, এটা তোমরা এটা লিখতে পারো
যদি নিজের মতো লিখতে চাও তা লিখতে পারো, তবে এখানে যেটা দিয়েছি যথেষ্ট মানসম্মত একটা সামারি এখানে দিয়েছি। কোশ্চেন দেখো, হোয়াট ওয়ার দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফিগার্স ইন এস এম সুলতানস পেইন্টিংস। ওই যে একটু আগে ফ্লোচার্ট যেটা পড়লাম, এস এম সুলতানের পেইন্টিংসের কী কী বৈশিষ্ট্য ছিল, এই যে দেখো, এই যে মাস্কিউলার সাইকিস, গড লাইক ফিজিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ, এই যে লার্জার দ্যান লাইফ, এইগুলো নিয়েই। তারপরে হোয়াট ওয়াজ এস এম সুলতানস প্রাইমারি ফোকাস ইন হিজ আর্টিস্টিক ক্যারিয়ার। তার আর্টিস্টিক ক্যারিয়ারের তার প্রাথমিক ফোকাসটা কী ছিল, লক্ষ্যটা কী ছিল। এস এম সুলতানস প্রাইমারি ফোকাস ওয়াজ নট অন ক্রিয়েটিং আ লেগেসি, ওই যে একটু ব্যাখ্যা দিলাম যে বংশ পরম্পরা সৃষ্টি করা তার উদ্দেশ্য ছিল না, অফ আর্ট ওয়ার্ক, বাট রেদার অন শেয়ারিং হিজ আইডিয়াস, বরং তার কল্পনা ধারণা এগুলো শেয়ার করবে, অ্যান্ড পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি থ্রু হিজ আর্টের মাধ্যমে। এই আর্টগুলো সংরক্ষণ করে ভবিষ্যতে বড় শিল্পী হতে হবে বা বংশ পরম্পরা টিকিয়ে রাখতে হবে, এটা তার উদ্দেশ্য ছিল না। হোয়াট লেগেসি ডিড হি লিভ ফর পেইন্টার্স ইন বাংলাদেশ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। সে কোন লেগেসি রেখে গেছে, হ্যাঁ, নতুন পেইন্টারদের জন্য। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হি লেফট অ্যান ইন্সপিরেশন ফর পেইন্টার্স ইন বাংলাদেশ উইথ এ সিম্পল বাট ফিলোসফিক্যাল থিমস। এটা কিন্তু আমরা পড়েছিলাম যে নতুন শিল্পীদের জন্য তিনি অনুপ্রেরণা রেখে গেছেন, ঠিক আছে। তো এই যে তার মেইন সাবজেক্ট মানে তার ছবির মেইন বিষয়বস্তু কী কী ছিল সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা সহজ আছে, কোর্সের আমি আর ব্যাখ্যা দিলাম না। তারপরে দেখো, এটাও সহজ যে কী কিনে ছবি এঁকেছে, এই যে ফার্মাস, রুরাল ওয়েমেন, এটা দেখে নিতে পারো তোমরা। আমি কিছু কিছু প্রশ্ন একটু ব্যাখ্যা দিয়ে দেবো। সেটা হলো, হাউ ডিড সুলতানস বোহেমিয়ান লাইফ স্টাইল ইনফ্লুয়েন্স হিজ পেইন্টিংস। তার যে ভবঘুরে জীবন তার এই চিত্রের উপরে কী প্রভাব ফেলেছিল। হিজ বোহেমিয়ান লাইফ স্টাইল মার্কড বাই ফ্রিডম, ট্রাভেল অ্যান্ড ডিসরিগার্ড ফর ম্যাটেরিয়াল ওয়েলথ। মানে তার যে ভবঘুরে জীবন যেটা চিহ্নিত হয় তার স্বাধীনতা, তার ভ্রমণ এবং পার্থিব সম্পদের প্রতি তার যে অনীহা, এইগুলাই অ্যালাউড হিম টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ডেভেলপ আ ইউনিক ফিলোসফিক স্টাইল। এটা তাকে স্বাধীনভাবে চিন্তা করতে সহযোগিতা করেছে এবং নিজস্ব স্বতন্ত্র একটা দার্শনিক স্টাইল ডেভেলপ করতে তাকে সাহায্য করেছে। ইট অলসো মেড হিম আনকনসার্নড অ্যাবাউট ফেম অর দ্য প্রিজার্ভেশন অফ হিজ ওয়ার্ক। আর এই জিনিসটায় তাকে কিন্তু তার সুখ্যাতি এবং তার কর্মের সংরক্ষণের ব্যাপারে উদাসীন করেছিল। ফোকাসিং ইনস্টেড অন দ্য আইডিয়াস বিহাইন্ড হিজ আর্ট। বরং সে এখানে পক্ষান্তরে কী করেছে, তার আর্টের যে ধারণা, মানে আর্টের পিছনে যে ধারণা সেইখানে সে বেশি মনোযোগ দিয়েছে। তার মানে ঘুরে ফিরে কথা হলো ওইটাই যে সে তার আর্টকে সংরক্ষণ করার চাইতে তার মনের ধ্যান ধারণা প্রকাশ করার উপরে বেশি গুরুত্ব দিয়েছে। তারপরে ইন্টারন্যাশনাল কোন কোন মিডিয়ায় এটা প্রকাশ পেয়েছিল সেটা আমরা দিতে পারবো, এখানে বই থেকে দেখে আমরা এটা দেখব। হাউ ডিড সুলতানস ফার্স্ট এক্সিবিশন ইনফ্লুয়েন্স হিজ আর্ট অ্যান্ড ক্যারিয়ার। তার প্রথম যে এক্সিবিশন প্রদর্শনী হয়েছিল সেটা তার মানে আর্টকে এবং তার ক্যারিয়ারকে কীভাবে প্রভাবিত করেছিল। সুলতানস ফার্স্ট এক্সিবিশন ইন ঢাকা ইন 1976 ব্রট হিম পাবলিক রেকগনিশন। 1976 সালে ঢাকায় যখন একটা তার প্রদর্শনী হয় প্রথম, এটা তাকে জনসম্মুখে স্বীকৃতি প্রদান করে, অ্যান্ড এস্টাবলিশড হিম অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট আর্টিস্ট। এবং এর ফলে সে একজন গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। ইট মার্ক দ্য বিগিনিং অফ হিজ ন্যাশনাল ফেম। আর এটা তার জাতীয় সুখ্যাতির সূচনা করে। হুইচ ওয়াজ লেটার সলিডিফাইড বাই দ্য মেজর রেট্রোস্পেক্টিভ অর্গানাইজড বাই দ্য গোথ ইনস্টিটিউট ইন 1987। আর যেটা পরবর্তীতে সুদৃঢ় হয়েছিল 1987 সালে যখন গোথে ইনস্টিটিউট তার একটা রেট্রোস্পেক্টিভ আয়োজন করে। তারপরে দেখো, আবারও বলছে হোয়াট ওয়াজ সুলতানস আর্টিস্টিক স্টাইল। ওই যে ঘুরে ফিরে একই, যে গডলি লাইক সাইকে, সিম্বলাইজিং দ্য স্ট্রেংথ অ্যান্ড এইগুলা। এখানে আরেকটা প্রশ্ন আমরা ব্যাখ্যা করব, সেটা হলো এইটা, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ সুলতানস অ্যাওয়ার্ডস ইন হিজ লাইফ অ্যান্ড লেগেসি। সুলতান যে পুরস্কারগুলো পেয়েছিল সেটা তার জীবনে বা তার পরম্পরায় কী ভূমিকা রেখেছিল বা প্রভাব রেখেছিল। দ্য প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস সুলতান রিসিভড, যে পুরস্কারগুলো পেয়েছিল ইনক্লুডিং, যেটা নাম বলে দিলাম, কনফার্মড হিজ স্ট্যাটাস অ্যাজ ওয়ান অফ দ্য বাংলাদেশ গ্রেটেস্ট পেইন্টার্স। সে তাকে তার বাংলাদেশের অন্যতম একজন বড় শিল্পী হিসেবে তার অবস্থানকে সুদৃঢ় করেছিল, অ্যান্ড এনশিওর্ড হিজ
লাস্টিং লেগেসি ইন বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল আর্ট হিস্ট্রি, এবং দেশীয় এবং আন্তর্জাতিক শিল্পাঙ্গনে তার এই যে একটা লেগেসিটা সেটা নিশ্চিত করেছিল, পরম্পরা নিশ্চিত করেছিল। পরে যে কোশ্চেনগুলো আছে তোমরা একটু দেখে নিও, এগুলো খুব বেশি কোশ্চেন মানে কঠিন না। আমরা এরপরে এমসিকিউ কিছু একটা ব্যাখ্যা দেব, এটা দেখে নিও কোশ্চেনগুলো। এবার দেখো আসলে বোহেমিয়ান মানে কি আমরা জানি ভবঘুরে, এটা হলো আনকনভেনশনাল। কনভেনশনাল মানে যারা সমসাময়িক, মানে যেটা হওয়া উচিত সেটা হয়, সেটা হলো কনভেনশনাল। আর আনকনভেনশনাল মানে যারা একটু উল্টাপাল্টা হয়, ভবঘুরে টাইপের, তাদেরকে বলা হয় আনকনভেনশনাল। তো বোহেমিয়ানের সাথে মিলে যাচ্ছে। তারপর এস এম সুলতান কেম ফ্রম ড্যাশ ব্যাকগ্রাউন্ড, সে কোন পরিবেশ থেকে উঠে এসেছিল? ইম্পোভারিশ, দরিদ্র পরিবেশ থেকে। ঠিক আছে, এই যেগুলো আছে এগুলো একটা হবে না। ইম্পোভারিস্ট মানে হলো দরিদ্র। তারপর হোয়াট ডাজ দ্য ফ্রেজ এন্ডিউরিং কানেকশন ইন দ্য প্যাসেজ মিন, এই যে প্যাসেজ আমরা পড়েছিলাম টেকসই যোগাযোগ, এটা মানে কি? এর মানে হলো লাস্টিং অর স্ট্রং রিলেশনশিপ, মানে স্থায়ী এবং শক্তিশালী সম্পর্ক। দ্য ফ্রেজ ইন দ্য প্যাসেজ লার্জার দ্যান লাইফ মিন, এর মানে কি লার্জার দ্যান লাইফ মানে কি? এই যে এক্সেপশনাল, ব্যতিক্রম, যারা উন্নত চাইতে, আমি বলেছিলাম যে যারা অর্ডিনারি মানে সাধারণ মানুষের সাথে আলাদা, তারা হলো লার্জার দ্যান লাইফ, এই যে এক্সেপশনাল। তারপর আন্ডার প্রিভিলেজড, এই যে আন্ডার প্রিভিলেজড মানে ছিল সুবিধা বঞ্চিত, এই যে ডাউন ট্রডেন মানে হলো ওই সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, এরা হলো ডাউন ট্রডেন। রিনাউন্ড মানে উল্লেখযোগ্য, সম্মানিত, এই যে প্রমিনেন্ট, উল্লেখযোগ্য, সিনোনিম। ঠিক আছে। তারপরে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ইউনিক মানে হলো অনন্য, যেটা সাধারণত পাওয়া যায় না। তো এটা হলো রেয়ার মানে আমরা জানি বিরল, যেটা পাওয়া যায় না, রেয়ার। আর ইউনিক হলো সিনোনিম। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রেস্টিজিয়াস, এই যে প্রেস্টিজিয়াস মানে সম্মানজনক, এর বিপরীত শব্দ কী হবে? দেখো, সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য, নোটেবল মানে উল্লেখযোগ্য, ডিস্টিংগুইশড মানে বিখ্যাত, সবই হলো সিনোনিম। বিপরীত শব্দ কী হবে? ইনসিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্যহীন, যেটা উল্লেখযোগ্য না। তারপরে দেখো আবার যে ডিস্টিংগুইশড মানে কি? এই যে ফেমাস অ্যান্ড রেসপেক্টেড। আন্ডার প্রিভিলেজড মানে আবারও আসছে, দেখো ল্যাকিং সোশ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজেস, যাদের সামাজিক এবং অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে বলা হয় আন্ডার প্রিভিলেজ, সুবিধা বঞ্চিত। সুলতানস আর্টওয়ার্ক মেইনলি ড্রিউ ইন্সপাইরেশন ফ্রম, হ্যাঁ, সুলতানের আর্টওয়ার্কে যে অনুপ্রেরণাটা এসেছিল প্রধানত কোথা থেকে? নেচার এবং রুরাল লাইফ থেকে, গ্রামীণ জীবন থেকে। মানে উনি কিন্তু প্রকৃতি এবং সাধারণ গ্রামীণ জীবন থেকে কিন্তু ছবি অঙ্কন করতেন। সুলতান ডেপিক্টেড হিজ ফার্মার্স অ্যাজ, তার কৃষকদেরকে কীভাবে তিনি বর্ণনা করেছেন এস এম সুলতান? লার্জার দ্যান লাইফ। আমরা কয়েকবার বলেছি কথাটা। হাউ ডিড সুলতান প্রিজার্ভ হিজ ওয়ার্কস, সুলতান কীভাবে তার শিল্পকর্মকে বাঁচিয়ে রাখত? হি ওয়াজ ইনডিফারেন্ট টু প্রিজার্ভ, সে সংরক্ষণের ব্যাপারে উদাসীন ছিল। হোয়াট ওয়াজ দ্য মেইন ফিচার অফ সুলতানস আর্ট, সুলতান আর্টের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এই যে সিম্পল বাট ডিপলি ফিলোসফিক্যাল, হুবহু বই থেকে লাইনটা তুলে দিয়েছে। হোয়াট ডাজ রেট্রোস্পেকটিভ রেফার, হ্যাঁ, এই যে রেট্রোস্পেকটিভ মানে কি? দেখো, অ্যান এক্সিবিশন লুকিং ব্যাক অন অ্যান আর্টিস্ট ওয়ার্ক, একজন শিল্পীর কাজের দিকে মানে পুরাতন কাজগুলোর যে প্রদর্শনী, লুকিং ব্যাক মানে ফিরে তাকানো, তা সেইটাই মানে একটা পুরাতন কাজগুলো যখন প্রদর্শনী করা হয় এটাকে বলা হয় রেট্রোস্পেকটিভ। তারপর এন্ডিউরিং মানে টেকসই, সিনোনিম কোনটা হবে? লাস্টিং। অ্যাক্লেইমড মানে প্রশংসিত, সিনোনিম কী হবে? প্রেইজড। অ্যাকোলেটস মানে হলো প্রশংসা, তো বা সম্মান। তো এর সিনোনিম কী হবে? অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। অ্যাওয়ার্ডস নাও থাকতে পারে, শুধু অনার্স থাকতে পারে। তারপরে দেখো, ইন দ্য ফ্রেজ হি অ্যাচিভড ওয়াইড স্প্রেড রেকগনিশন, হোয়াট ডাজ রেকগনিশন মিন? রেকগনিশন মানে হলো স্বীকৃতি। এই যে অ্যাকনলেজমেন্ট মানে স্বীকার করা, আর অ্যাকনলেজমেন্ট মানে হলো স্বীকৃতি। শোকেস মানে আমরা জানি প্রদর্শন করা, এই যে শোকেসড পাস্টে আছে, এর অ্যান্সার হবে দেখো এক্সিবিটেড, হ্যাঁ, মানে প্রদর্শিত হওয়া। সলিডিফাইড মানে দৃঢ় করা, এই যে কনফার্মড, যে কোনো কিছু দৃঢ় করা। তারপর প্রাইম মানে প্রধান আমরা জানি, এই যে মেইন। তারপর সেটা হলো লডেটরি মানে হলো প্রশংসামূলক, এই যে প্রেইজ ওর্দি, প্রশংসামূলক। তো দেখো, এই ছিল আজকের আমার আলোচনা। এখানে আমি এমসিকিউ
কোশ্চেন ফ্লোচার্ট যথেষ্ট আলোচনা করার চেষ্টা করেছি এবং মেইন প্যাসেজটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে। অনাকাঙ্ক্ষিত কোনো ভুল উচ্চারণ, ভুল কথা বলে ফেললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।